দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে আপনাদের সাথে রয়েছি বরাবরের মতোই আমি মারিয়া শিমু। আজ আমাদের মাঝে যেই তারকাকে আমরা নিয়ে এসেছি আপনাদের সময়টুকুন সুন্দর করে কাটাতে এবং তার জীবন লাইফস্টাইল সম্পর্কে জানাতে। তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মডেল, উপস্থাপিকা এবং সবার প্রথমে একজন চমৎকার অভিনেত্রী দীপা খন্দকার। কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আচ্ছা, প্রথমে একটু জানতে চাই যে কেন আমরা আপনাকে সবসময় অন্য যারা স্টার আছে, তারকা আছে, অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে কোথাও না কোথাও সবসময় দেখা যায়, কিন্তু আপনাকে খুব সিলেক্টিভ জায়গায় দেখা যায়, সেটা কেন? অনেক দিন তো হলো, অনেক কাজ করলাম, এখন তো আসলে একটু সিলেক্ট করে কাজ করা উচিত, কারণ এখন আরও অন্যান্য ব্যস্ততাও বেড়েছে, ফ্যামিলি ব্যস্ততা বেড়েছে। এখন তো আসলে চাইলেই আর সারাক্ষণ স্ক্রিনে প্রেজেন্ট থাকা যায় না, বা থাকতে চাইও না আসলে। আচ্ছা, মানে মনে হয়েছে যে না, এখন যেই সময় এসেছে এখান থেকে একটু সিলেক্টিভ কাজগুলো করার ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তো আমরা জানি যে আপনার অভিনয়ের ক্যারিয়ার অথবা আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা ক্যারিয়ারের কথা বলি, অলমোস্ট 25 ইয়ার্স আপনি ক্রস করে ফেলছেন বা পার হচ্ছে এখন। এই 25 বছরের পথ চলাটা ওভারঅল কেমন ছিল যদি মূল্যায়ন করতে বলা হয়, অথবা এক্সপিরিয়েন্সটা কেমন আপনি অর্জন করেছেন? আমার কাছে তো মনে হয় চমৎকার, মানে মনে হয় যেন এক পলকেই 25টা বছর পার হয়ে গেল। প্রথম নাটক অন এয়ার 99-এ, এটিএনে আমার প্রথম নাটক অন এয়ার হয়েছিল, আর এখন 24। মানে আমার কাছে খুব ছোট্ট সময় মনে হয়, যদিও মানে কাউন্ট করতে গেলে দেখি যে এত লম্বা সময়, কিন্তু আমি ফিল করি না যে এমন খুব বেশি দিন। এত বেশি কাজ করেছি, মানে কোথা দিয়ে মাস গেছে, কোথা দিয়ে বছর গেছে আসলেই বলতে পারবো না। যে একটা বছর শুরু হয়েছে আর দেখি যে কয়েকদিন পরে বছরটা শেষ হয়ে গেল, এরকম। আর আমার মনে হয় যে পছন্দের কাজ করা, মানে যে প্রফেশনটাকে আমরা খুব এনজয় করি, সেটা যদি করা যায় খুব ফাস্ট আর কি সময়গুলো চলে যায়। যেটা হয় বোরনেস আসে না, তো তখন এনজয় করে কাজটা করলে সময়টা অনেক দ্রুত চলে যায় মনে হয়, এবং খুব সুন্দর যায়। সো শুরুটা আপনি বললেনই যে 1999-এ হয়েছিল টেলিভিশনের পর্দায়। তার আগে আমরা কিন্তু জানি আপনি একটা ভিন্ন প্রফেশনে ছিলেন, আপনি এয়ার হোস্টেস হিসেবে ছিলেন। তো এয়ার হোস্টেস থেকে অভিনয় জগতে আসার ইচ্ছেটা কেন? আসলে তার আগে না, আমি এয়ার হোস্টেসও ছিলাম 99-এই, ওটাও আমার শুরু 99-এই। অ্যাকচুয়ালি আমি শুটিংটা আগে শুরু করি, মানে অ্যাক্টিং প্রফেশনটা আমার আগে। যেমন 99-এর আগেও যদি বলি, 98-এ নভেম্বরে আমি ফার্স্ট কাজ করি একটা বিজ্ঞাপনে, লিপটন তাজা চা, ওটার বিজ্ঞাপনে কাজ করি। তারপরে 99-এর মার্চ মাসে প্রথম আমি নাটকের জন্য শ্যুট করি, আর এপ্রিলে আমি জয়েন করি এয়ার হোস্টেস হিসেবে। পরে তো জুন মাসে আমার নাটক অন এয়ার শুরু হয়, এদিকে তো এয়ার হোস্টেসের জব শুরু হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে যেমন হয় যে আমার টানা 3-3.5 বছরের মতো আমি কাজটা করেছি। এবং আসলে যেটা হয়েছে, আমার নাটকের ক্যারিয়ার শুরুর পর থেকেই জুন মাসে যখন নাটকটা প্রথম অন এয়ার শুরু হলো, ওটা যেহেতু ধারাবাহিক নাটক ছিল, প্রথম 2-3টা এপিসোড অন এয়ার হওয়ার পরেই দেখা গেছে যে অনেক কাজ আমার কাছে এসেছে, আমি অনেক কাজে ইনভলভ হয়ে গেছে। দেখা গেছে ওই বছরই বাকি 6 মাসে হয়তো আমি আরও 20-25টা নাটকে অভিনয় করে ফেলেছি, এরকম হয়েছে। সো অনেক বেশি ব্যস্ততা। এদিকে আমি তখন মাত্র গ্র্যাজুয়েশনে পড়ছি আর কি, তো আমার গ্র্যাজুয়েশন, তারপর আমার জব, এদিকে আমার নাটক, সব কিছু মিলে এত বেশি টাফ যাচ্ছিল, তখন মনে হলো যে না, আমার আসলে যে কোনো একটা চুজ করা উচিত, কারণ 2টা প্রফেশন পাশাপাশি চালানো সম্ভব না। এবং নিজেকে প্রুফ করাটা অনেক ডিফিকাল্ট প্রুফ করার চাইতে হয় কি, ফিজিক্যালি অনেক কষ্ট হয়ে যায়। যেমন 2 ঘন্টা আমি ঘুমাতাম। আমার মনে আছে যে তখন তো এত ভালো সিস্টেমও ছিল না, রাত 2টা-3টা পর্যন্ত এভরিডে শুট হতো, 2টা-3টা তো বাঁচতই। হ্যাঁ, তো 2টার সময় বাসায় এসে আবার আমার ফ্লাইট থাকতো, যে কারণে আমার শুটিংয়ের জন্য আমি ফ্লাইটগুলো ভোরবেলা নিতাম। সো 5টায় আমার পিক আপ থাকতো। দেখা যেত যে আমি জাস্ট 2 ঘন্টা করে ঘুমিয়ে 3-4 বছর আমি এইভাবে পার করেছি। সো ওইটা অনেক টাফ ছিল, যে কারণে ঝামেলার মধ্যে দিয়ে 2-3 বছর গেছে। আমাদের সাথে একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি।
আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন করবেন প্লিজ। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলবেন, তারপর আপনার কোনো প্রশ্ন থাকলে করবেন। জি, আমি মেহরাব হোসেন শুভ বলছিলাম মেট্রোপোলার থেকে। জি বলুন। দর্শক আমরা আপনার কথা শুনতে আপনার পাচ্ছি। সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি, জি আমি আমার খুব শুনছি, ভক্ত। আমি শুনছি, আপনি বলেন, আমি শুনছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি খুব ভালো আছি। দর্শক আপনি আপনার প্রশ্নগুলো করবেন, আপনি টিভি থেকে যদি সেটার রিয়াকশন শুনতে চান তাহলে অনেক ডিলে হয়ে যায়। আপনি আপনার প্রশ্ন বা কোনো কিছু বলার থাকলে আমাদের গেস্টকে বলতে পারেন। না না, আমার কোনো প্রশ্ন নাই, আমি শুধু ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, জাস্ট এতটুকুই। জি থ্যাংক ইউ সো মাচ। জি ধন্যবাদ আপনাকে। মানে আপনার ভক্ত, আপনার সাথে জাস্ট একটু কথা আসলে হয় বলতে কি, দেখা যায় যে ফোন করার পরে ওনারা এত বেশি এক্সাইটেড হয়ে যায় যে Exactly. তখন আর কথাটা গুছিয়ে হয়, এমন হয় কিন্তু অনেক সময় আমাদের প্রোগ্রামেই হয়, দেখা হ্যাঁ। যায় যে সে এত এক্সাইটেড হয়ে গেছে, সে কি কথা বলতে চাচ্ছিল সেটাই হয়তো ভুলে বা গেছে। ভুলে গেছে। আর তাছাড়াও দেখা যায় আমরা যাদেরকে পছন্দ করি, অনেক ভালোবাসি, আমাদের স্টার যারা রয়েছেন, তারকা যারা রয়েছেন, তাদের সাথে তো সামনাসামনি কখনো কথা দেখা হয় না, বলা লাইভ tough হয়ে প্রোগ্রামেই যায়। তারা চায়। হ্যাঁ। সো আমরা শুনছিলাম যে ক্যারিয়ার একসাথে যখন শুরু হয়েছিল তখন খুব টাফ টাইম গেছে বা খুব বাজে সময় বা টাইম বাজে বলবো না, আমি বলবো ভালো, অনেক বেশি ভালো আসলে। এখন তো মনে হয় যে আসলে ব্লেসিংস, ব্যস্ততাটা তো ব্লেসিংস মানুষের জীবনে। আর প্রত্যেকটা মানুষেরই যখন নিজেকে প্রুভ করার সময়, তখন কিন্তু আসলেই অনেক স্ট্রাগল করতে হয় এবং অনেক সময় দিতে হয়। সময়টা যদি না দেয়া যায় বা পরিশ্রমটা ওরকম না করা যায়, তখন কিন্তু মানুষকে প্রুভ করতে পারে না, আর স্যাটিসফ্যাকশনটাও আসে না না সে তখন। সময়। So, আচ্ছা, যখন আপনি আপনার প্রফেশনটা ছেড়ে দিয়ে আপনি ফাইনাল ডিসিশন নিলেন যে না এখন আমি অ্যাক্টিংটাকে প্রফেশন হিসেবে নেব, ওই সময় যদিও কিন্তু ক্যারিয়ার হিসেবে নেয়ার সুযোগ তেমন ছিল না অ্যাক্টিংটাকে, মাত্র মানে যখন আপনারা শুরু করেছেন, সো তখন কেউ আপনাকে ডিসকারেজ করেনি বা এনকারেজের বিষয়টাও আসলে কোথাও থেকে এসেছে কিনা যে না তুমি অভিনয় সুইচ? আসলে যেটা হয় কি, আমার লাইফে আমি আসলে কিছু কিছু বিষয় না ভেবে করেছি। লাইক প্রফেশন হিসেবে চুজ করার সময় কখনো আমি ভাবিনি যে আমি মান্থলি কত টাকা আর্ন করছি। আচ্ছা। এটা কখনো আমি ভাবিনি। আমার মনে হয়েছে যে এই কাজটা করতে আমার ভালো লাগছে। লাইক আমি যখন এয়ার হোস্টেস ছিলাম, ওখানে যেহেতু আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পেতাম, তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কাজটা আমাকে খুব আনন্দ দেয় না, আমি অনেক বোর ফিল করি, একই কাজ এভরিডে করছি, খুব বেশি আমি আনন্দ পাচ্ছি না। কিন্তু যখন আমি নাটক করছি, নাটকে যেটা হয়, হ্যাঁ এখানেও আমি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছি, কিন্তু মানে তার বদলেও আমি দেখা যায় যে খুব মানে একটা ক্যারেক্টার হয় না যে একটা ক্যারেক্টার আমি ক্রিয়েট করলাম, মানুষের রিয়াকশন দেখতে পাচ্ছি, মানুষ আমাকে ভালো বলছে অথবা খারাপ বলছে, এই রিয়াকশনটা পেতে আমার ভালো লাগতো। আমার মনে হতো যে হ্যাঁ আমার হয়তো আরো বেটার কিছু করার আছে বা আমি একটু অন্যভাবে করতে পারি কাজটা, এরকম একটা ফিল মানে করতাম ভেতরে। ফিডব্যাকের যে বিষয়টা। কিন্তু আমার জবের ক্ষেত্রে হতো যে ওখানে আসলে আমার নতুন করে কোনো কিছু করার নাই, ওখানে আমার সেম কাজ বা আমার একদম রুটিন কাজ আমাকে করতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তখন আমার মনে হয়েছিল যে না, লং লাইফ আমি একই কাজ আসলে বোর হয়ে যাব হয়তো। সো এখানে আমি বরঞ্চ আমি আমার এইজের সাথে আমাকে চেঞ্জ করতে পারবো বা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে নিজেকে দেখবো বা মানুষের রিয়াকশন দেখবো, আমাকে ভালোবাসছে সেটা আমি দেখবো, এটা বরঞ্চ আমার কাছে অনেক ইন্টারেস্টিং, অনেক বেশি এক্সপ্লোর করার এখানে অপশন রয়েছে। এবং যেটা আপনি বলছিলেন যে ভেবেচিন্তে ডিসিশন নেননি, বা যেই ডিসিশনে নিয়েছেন বেশ ভালো ডিসিশন নিয়েছেন, এত মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন কাজের মাধ্যমে। তো এখন কি কি কাজ করছেন আপু, কি নিয়ে ব্যস্ত? এখন আমি বিঞ্জের জন্য একটা ওয়েব সিরিজ করলাম, ফ্রেঞ্জি, ওটা এর মধ্যে রিলিজ হবে, ওটা ওরা এখন খুব প্রমোশন করছে ফেসবুকে। আর হইচইতে রুমি একটা ইয়ে করেছি ওয়েব সিরিজ, ওটা ভিকি জাহিদের, ওটাও অন এয়ার চলছে।
আর রিসেন্টলি একদমই কিছুদিন আগেই মাত্র একটা সিনেমার শুটিং শেষ করলাম, ঋতু কামিনী নামে, জাহিদ হোসেন ওটার ডিরেক্টর। ওটার আমরা একদম রিসেন্টলি ওটা ডাবিংয়ের কাজটাও শেষ করলাম, খুব শিগগিরই হয়তো ওটা সেন্সর শেষ করে রিলিজ হবে। আর 1 ঘন্টার নাটক করছি মাঝে মাঝে। আর আমি একটা প্রোগ্রাম উপস্থাপনা করি, রান্নার অনুষ্ঠান, ওটা প্রত্যেক উইকেই যায়, সো ওটা রেগুলার একটা কাজ আছে। আচ্ছা, উপস্থাপনা বিষয়ে আমি একটু জানতে চাই, কারণ যেহেতু আমি উপস্থাপিকা, উপস্থাপনার এই যে পেশাটা বা যে জায়গাটা, এটা আসলে কতটুকু এনজয় করেন? এটা আসলে ভীষণ এনজয় করি। প্রথম দিকে একটু নিজের কাছে আনইজি লাগতো যে স্পন্টেনিয়াসলি কি কথা বলা, কারণ আমরা নাটক বা সিনেমাতে তো ডায়লগস বলি, যেগুলো লিখে দেয় বা বলে দেয়া হচ্ছে যে এটা আমার ডায়লগ, কিন্তু এটা তো একদমই তার বাইরে, সম্পূর্ণ আমার নিজের থেকে কথাগুলো বলতে হবে। আর রান্নার অনুষ্ঠানে যেটা হয় যে অনেক রান্না নিয়ে কথা বলা বা যে গেস্ট থাকে তার সম্পর্কে অনেক কিছু জানার ব্যাপার থাকে, সবকিছু লিংকড থাকতে হয়। হ্যাঁ, লিংক থাকতে হয়। প্রথম দিকে একটু আনইজি লাগতো, বাট এখন আমি খুবই এনজয় করি, কারণ এটা অলমোস্ট 3 বছর হলো এই মানে এই অনুষ্ঠানটাই আমি 3 বছর ধরে করছি। সো এখন আমি খুবই এনজয় করে করতে পারি। এখন এক্সপার্টিস চলে এসেছে সেক্ষেত্রে, মানে আমি এনজয় করছি এখন, ভালো লাগে। মানে জিজ্ঞেস করতে হবে বা আসলে ফুডের ব্যাপারেও অনেক কিছু হয়তো এখন আমি জানি, বা মানে কোন খাবারটা কতটুকু কিভাবে করলে ভালো হয়, কিভাবে খেলে ভালো হয়, এই জিনিসগুলো এখন জানি, সো ভালো লাগে। আচ্ছা, তো রান্নার প্রোগ্রাম করতে করতে কি আপনি একদম দক্ষ বা এক্সপার্ট বাবুর্চি হয়ে গেছেন কিনা? না, একদমই না। যেটা হয় কি, আমি আসলে খুবই প্রয়োজনে আমি রান্না করি, আমাকে রান্না করতে হয় বাসায়, কিন্তু রান্নার অনুষ্ঠানে অনেকগুলো রান্না শিখে আসি, বাসায় আসার পর সব ভুলে যাই। আমার মনে হয় কি, আর একটার পর একটা রান্না তো মানে মনে থাকে না যে কোনটা কি দেখেছিলাম, কোনটার সাথে কোনটা ছিল, মানে এরকম হয়। মানে ওখানে মনে হয় যে এটাই বাসায় গিয়ে করব, এটা এত ভালো লাগছে, এই আইটেম যাওয়ার পর আসলে হজবরল হয়ে যায়, মনে হয় বাসায় এসে সেই আমি আমার রান্নাগুলোই করছি। আচ্ছা, আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে আছেন আমাদের প্রিয় দীপা খন্দকার। আপনার নাম বলে আপনার যে প্রশ্ন বা কথা বলার রয়েছে সেটা বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শাহজাহান, আমি বাগদাদ থেকে বলছিলাম। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? দর্শক, আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন? আমি তো খুব ভালো আছি। দর্শক, আপনার কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে বলবেন। আমি আসলে আপনার এমনই একজন ভক্ত যে আপনার একটা নাটক ছিল, নামটা ভুলে গেছি, যে ওই যে আপনি পাগলের অভিনয় করতেন আর কি। হ্যাঁ হ্যাঁ, সাক্ষী কুটুম। আমি না চাকরি বাদ দিয়ে চলে আসছিলাম যে আপনার নাটক দেখবো। ওফ, আমি মানে সত্যি এই যে এই ভালোবাসাগুলোর জন্যই আসলে কাজ করা, এবং এতদিন এই কাজের মধ্যে থাকা শুধুমাত্র এই যে এই সমস্ত রিয়াকশন পাবো বলেই। অনেক দোয়া করবেন, আর আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে আর্টিস্ট হিসেবে এটাই তো অনেক বড় পাওয়া, তাই না? এই যে ভালোবাসাগুলো বা রিয়াকশনগুলো। আচ্ছা, যখন কোনো পাবলিক প্লেসে যান বা কাজ করা শুরুর পর যখন ফিডব্যাক পাওয়া শুরু করলেন, তখন অ্যাকচুয়ালি কতটুকু নর্মাল লাইফ লিড করা সম্ভব হতো? এই যে মানুষের ভালোবাসা বা মানুষ এসে দেখতে চাওয়া, একটু কথা বলতে চাওয়া, এটা আমার কাছে নর্মালি মনে হয়। আচ্ছা, লাইক আমি কিন্তু খুবই নর্মাল লাইফ লিড করি। আমি বাজারে যাই, আমি একদমই কাঁচা বাজারে যাই লিটারেলি। আমার কাছে খুব অন্য কিছু মনে হয় না। অনেকের কাছে শুনি তারা বোরখা পরে যায় বা চেহারা হাইড করে যায়, আমার কাছে আমি প্রয়োজন মনে করি না। আমার কাছে মনে হয় যে আমাকে চিনলে এমন কি হয়ে যাবে বা কি ক্ষতিটা হবে। আমার বরঞ্চ ভালো লাগে যে একটা বাজারে আমি রেগুলার যাই, ওদের কাছেও নিশ্চয়ই আমাকে একটা সময় আপন মনে হয়, কাছের মনে হয় যে এই আপা আমাদের বাজারে রেগুলার আসে। মানে এরকম একটা ফিলিং কাজ করে যে সবজিওয়ালা আমাকে হয়তো মনে করে যে আমাদের আপা, মাছওয়ালা মনে করে আমাদের আপা। তো এই ব্যাপারটা আমি এনজয় করি, ভালো লাগে সেক্ষেত্রে। আচ্ছা, আমরা জানি ওয়েব সিরিজের কাজ চলছে এখন, এবং আমরা জানি রিসেন্টলি বেশ কিছু বিজ্ঞাপনে আপনার কাজ করা হচ্ছে, বেশ ব্যস্ত আপনি। তো ওয়েব সিরিজের ক্ষেত্রে আমরা যেটা জানি, ওটিটি প্ল্যাটফর্মের সাথে আমরা বেশ রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছি, আমাদের দেশে এখন বেশ ভালো ভালো কাজ হচ্ছে। ওয়েব সিরিজ বা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে অ্যাকচুয়ালি আপনার কোনো সে রয়েছে কিনা? আমরা কি বাইরের দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারছি কিনা?
আসলে বাইরের দেশের সাথে তাল মেলানো বলতে হচ্ছে কালচারটা তো দেখতে হবে। আমাদের কালচার আমরা যেরকম করছি আমাদেরটা সেরকমই হবে। আর বাইরের দেশের সাথে আসলে তাল মেলানোর কিছু নাই, যে দেশের যেই কালচার সেটাই প্রেজেন্ট করবে। এখন আমরা যদি হঠাৎ করেই একটা পশ্চিমা দেশের সাথে কম্পিটিশন করতে চাই, তাহলে সেটা কিন্তু আমাদের দেশের সাথে ম্যাচ করবে না, মনে হবে না যে এটা আমার দেশের গল্প বা আমার গল্প, এরকম কিন্তু কিছু মনে হবে না। যে কারণে এখন আমাদের দেশে যে ধরনের গল্পগুলো হচ্ছে সেটা আমাদের দেশের জন্য একদমই ঠিক আছে। আর কাজ করতে ভালো লাগে, ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মে কাজ করতে ভালো লাগে, কারণ অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো থাকে। অনেক সময় নাটকে দেখা যায় কি বাজেটের কারণে আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি, আমাদের হয়তো একটা খুব ভালো লোকেশন দরকার, সেই লোকেশনটা হয়তো আমরা এফোর্ড করতে পারি না, বা অনেক কিছুই হয়তো এফোর্ড করতে পারি না, তখন আমাদেরকে স্যাক্রিফাইস করে কাজটা শেষ করতে হয়। কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে সেটা না, যেহেতু একটা হ্যান্ডসাম একটা বাজেট থাকে, সো দেখা যায় যে সবকিছু খুব পারফেক্টলি করার একটা সুযোগ থাকে, ওই জন্য ভালো লাগে আর কি। আচ্ছা, আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে আপনার কোনো কথা বলার থাকলে বলবেন। আমাদের গেস্ট যিনি রয়েছেন দীপা খন্দকার, তিনি শুনছেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, বলেন। হ্যালো, আমি শুনছি আপু, আপনি বলেন। দর্শক দুঃখিত, আপনি ওনার লাইনটি বোধহয় কেটে গেল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সো আমরা বলছিলাম ওটিটি প্ল্যাটফর্ম এবং আমাদের টিভি নাটকের কথা। অফকোর্স দুইটা জায়গায় অনেক আমাদের ডিফারেন্স আছে, এবং সেই জায়গায় এটা আমাদের জন্য অবশ্যই বেশ ভালো লাগার একটা বিষয় যে ওটিটি প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট খুব যত্ন সহকারে কাজগুলো হচ্ছে। এবং আপনার কাছে কি মনে হয় যে নির্মাতারা সে কারণে টিভি নাটকের থেকে ওটিটি প্ল্যাটফর্মে বেশি ঝুঁকছেন? চাইছে, কিন্তু চাইলেই তো আসলে ঝোঁকা সম্ভব না, কারণ পরিমাণ তো খুবই কম। আসলে আমাদের ওটিটি প্ল্যাটফর্ম খুবই কম, প্লাস হচ্ছে ওখানে কন্টেন্ট খুবই কম। খুব দেখা যায় যে একটা প্ল্যাটফর্মে বছরে 3-4টার বেশি প্রোডাকশন তারা এফোর্ট করতে পারে না, বা মানে তৈরি করতে পারে না। সো সবাই আসলে ঝোঁকা তো সম্ভব না। আর আমার কাছে আসলে যেটা মনে হয় কি, যে সেটা ওটিটিতে হোক বা টেলিভিশনে হোক না কেন, গল্পটা খুব ইম্পর্ট্যান্ট। যে একটা গল্প, সেই গল্পটা কি চাচ্ছে বা কতটুকু ডেপথ আছে গল্পটার, সেটা আমার কাছে মনে হয় যে বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য যে সবসময় অনেক বাজেটের প্রয়োজন আছে তা কিন্তু না, অনেক ছোট ছোট বাজেটেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্পের কাজ করা যায়। রাইট। সো ওটিটিতে কাজ করা হোক অথবা বিজ্ঞাপনে অথবা টিভি নাটকে অথবা সিনেমাতে, এই সময়ের যারা আর্টিস্ট রয়েছেন তাদের সাথে অনেক কাজ করা হচ্ছে বা হয়। সো এই সময়ে যারা কাজ করছেন তাদের মধ্যে কে কে ভালো করছেন আপনার কাছে মনে হয়? আমি আসলে অনেকের সাথে কাজ করিনি, বেশ কয়েকজনের সাথে কাজ করেছি। আমি তো মুগ্ধ হয়ে যাই মাঝে মাঝে অনেককে দেখে। দেখা যায় যে কিছুদিন আগেও হয়তো কারো অভিনয় দেখে মনে হতো যে অত ভালো করছে না বা অত সিরিয়াসলি এক্সপ্রেশন দিতে পারছে না। এখন আবার দেখা যায় যে কিছুদিন পরে আবার কাজ করে দেখি যে খুব ডেভেলপড। সো ফাট করে আসলে কারো সম্পর্কে কমেন্টস করে ফেলাটা আমার মনে হয় ঠিক হবে না। তো তারপরেও আমি বলবো যে এর মধ্যে আমি যাদের সাথে কাজ করেছি তার মধ্যে তাসনিয়া ফারিনের সাথে কাজ করেছি, আয়েশার সাথে কাজ করেছি, কেয়া পায়েলের সাথে কাজ করেছি, সাদিয়া আয়মানের অবশ্য প্রথম মানে ও নিজে লাইমলাইটে আসার আগের কাজটা আমরা একসাথে করেছিলাম। আচ্ছা। সো ওদের কাজগুলো দেখে আমি তো দেখি যে অনেক ডেভেলপ। লাইক কেয়া পায়েলেরই প্রথম দিকের কিছু কাজ আমার কাছে মনে হয়েছিল যে অত ভালো করে না, বাট রিসেন্টলি দেখে আমি একদম মানে রিয়েলি আমি অবাক যে ও এত ডেভেলপড হয়েছে, এত ভালো করছে। তারপর তানিয়া বৃষ্টির সাথে আমি কাজ করেছি, ওকেও দেখি যে ও অনেক ভালো করছে। সো মানে সবাই আসলে চেষ্টাটা আছে, এবং রেগুলার কাজ করলে যেটা মন থেকে যদি ভালোবাসা নিয়ে কাজটা করে, কাজটা আসলে ভালো হয় আমার কাছে মনে হয়। নিজের সেই ইচ্ছে শক্তি এবং ক্যারেক্টারটা যদি বুঝতে পারে, মানে ওই ক্যারেক্টারের মধ্যে যদি নিজেকে মানে ইনভলভ করতে পারে, তাহলে কিন্তু কাজটা ভালো হয়। আচ্ছা। আর এছাড়া আমরা জানি যে বাইরেও আপনার কাজ করা হয়েছে, আমাদের দেশের বাইরের কয়েকটা কাজ আপনার হয়েছে।
সো বাইরে কারোর সাথে কাজ করার কোনো ইচ্ছে রয়েছে কিনা, আর যে না এই আর্টিস্টের সাথে যদি কাজ করতে পারতাম তাহলে? আমার কাছে আসলে আর্টিস্ট খুব বেশি ইম্পর্টেন্ট না যে আমি তার সাথে কাজ করতে চাই, এরকম কিছু না। একটা সময় ছিল, আমার দেশেই ছিল, আমি হুমায়ুন ফরিদির সাথে কাজ করতে চাইতাম, সুবর্ণাপার সাথে কাজ করতে চাইতাম, বা আফজাল ভাইয়ের সাথে কাজ করতে চাইতাম, মামুনুর রশিদের সাথে কাজ করতে চাইতাম, আলী জাকেরের সাথে কাজ করতে চাইতাম। আল্লাহর রহমতে আমার সবার সাথে কাজ করা হয়েছে। হ্যাঁ, অনেক সিনিয়রদের সাথে, লাইক গোলাম মোস্তফা, ফেরদৌসি মজুমদার, আবুল খায়ের, বা ইভেন আসাদুজ্জামান নূর, আমার ওনাদের অনেকের সাথেই আমার মানে অলমোস্ট সবার সাথে আমার কাজ করা হয়েছে। সো ওইরকম এখন আর এরকম কিছু নাই যে বাইরের দেশের কারোর সাথে আমি কাজ মানে যাদের সাথে কাজ করার ইচ্ছে ছিল তাদের সাথে কাজ হয়েছে। আর এখন আমার যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি কি করছি, আমার ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ, ভালোভাবে প্লে করা যাচ্ছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আসলে আমার অপোজিটে কে আছে সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আচ্ছা, আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনি যা বলার সেটি বলবেন আমাদের গেস্টকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, অনেক লাইনটা পেয়েছি। দীপু আপা কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ জি, আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে লাস্ট আমার একটা দেখা হয়েছে। হ্যাঁ জি, অনেক ভালো আছি। আমি দেখতেছি আপনাকে। জি, তো কিছুদিন আগে আপনার সাথে সেতারে একটা কনভেনশনে একটা অনুষ্ঠানে দেখা হয়েছে। তো খুব ভালো লাগছে ফিজিক্যালি দেখা। তো সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনাদের সময় যে নাটকগুলো দেখতাম আমরা, গল্প বা যে একটা আবেগ থাকতো বা মনের একটা কাদা কাদা ভাব থাকতো, এখন যে আপনাদের পাই না, সেটা আপনার সিনিয়র হিসাবে কিভাবে দেখতেছেন বিষয়টা? ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা অনেক বেশি আবেগপ্রবণ ছিলাম বলে আমাদের নাটকগুলো তো অনেক বেশি আবেগ ছিল। এখনকার এ যুগে তো যুগের মধ্যেই কোনো আবেগ নাই আসলে। সো নাটকে কোথা থেকে আবেগ আসবে? এখনকার ছেলে মেয়েদের যেমন হয়, এটা একদিক থেকে ভালো। যেমন দেখছি যে আজকে হয়তো একজনের সাথে রিলেশন হচ্ছে, ব্রেকআপ হয়ে গেলে ওরা সাথে সাথে ভুলে যায়, মুভ অন করে ফেলে, 2-1 দিনের মধ্যে হয়তো অন্য কোথাও আবার এনগেজ হয়ে যাচ্ছে। সেটা তো আমাদের সময় অনেক ডিফিকাল্ট ছিল। যে কারণে বলবো যে যুগ যেরকম নাটক তো সেরকমই হবে। তো এখনকার ছেলে মেয়েদের তো ভালোই লাগে হয়তো এই বিষয়গুলো। ওনার সাথে অ্যাড করে আমি আরেকটা কথা বলতে চাই। আগের যে নাটকগুলো হতো, আগে আমাদের স্ক্রিনে যা আসতো, খুব বেশি হলে একটা দুটো হয়তো বা নাটকে একটা নেগেটিভ রিভিউ বা একটু কম ভালো লাগা কাজ করতো। ম্যাক্সিমাম নাটকগুলো আর্টিস্টরাই কিন্তু বেশ ভালোবাসা পেয়েছে সকলের কাছে। তো এখন তো অনেক কাজ হচ্ছে, কিন্তু আসলে তেমন সিগনিফিকেন্ট আমরা পাচ্ছি না কেন? আসলে হয় কি, মানে ওই যে আমার রান্নার জায়গায় যদি ফিরে আসি, একসাথে অনেক যদি কোয়ান্টিটি যদি অনেক বেশি হয়ে যায়, তখন আসলে এমনিতেও তো মনে রাখা খুব ডিফিকাল্ট হয়। আমি যদি 5টা নাটক একসাথে দেখে ফেলি, তখন কিন্তু আমার সত্যি সত্যি যে আমার কোনটা রেখে কোনটা, এরকম একটা ব্যাপার কাজ করবে। কিন্তু আমার যদি মানে 1 মাসের মধ্যে আমি জাস্ট একটা দেখতে পারতাম, তাহলে কিন্তু সেটার গুরুত্ব আমার কাছে অনেক থাকতো। আসলে প্রোডাকশন খারাপ হচ্ছে সেরকম না, আমরা অনেক বেশি দেখার সুযোগ পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি অনেক বেশি। যেমন অপশনস অনেক এখনকার যুগে যেরকম হয় ছেলে মেয়েদের ক্ষেত্রে, যে এত বেশি সবকিছু পেয়ে যায়, ডিমান্ড কিন্তু আর থাকে না। সেম থিং নাটকের ক্ষেত্রেও তাই, যে আমরা এত বেশি পেয়ে যাচ্ছি যে তখন আর ওই চাহিদাটা আর ওরকম থাকে না আর কি। আচ্ছা, এবার একটু পারিবারিক জীবনে আসি। অনেক ব্যস্ত থাকেন যেহেতু আমরা জানি, পরিবারকে আসলে ততটুকু সময় দেওয়া যায় কিনা, বা আপনার বাচ্চারা সেই সময়ে স্যাটিসফাই কিনা? পুরোটাই সময় দেয়া হয়। আমার যেটা হয় যে পরিবারের কথা বলতে গেলে যে পরিবারকেই তো বেশি সময় দিচ্ছি এখন। আমি খুব বেশি যেহেতু কাজ করি না, মাসে দেখা যায় 8-10 দিন কাজ করি, বাকি সময় পুরোটাই ফ্যামিলিকেই দিচ্ছি। আর যতটুকু যে বললাম যে 8-10 দিনের বাইরের প্রায় 20 দিন, ওই 20 দিনের পুরো সময়টা আমি বাসাকেই দিচ্ছি। মানে দেখা যায় যে আমার ফ্যামিলি ওরিয়েন্টেড সবকিছু, বাচ্চাদের সমস্ত কিছু। আর আমি অনেক কানেক্টেড বাসার সাথে, বাচ্চাদের সাথে। মানে কার কখন কি করতে হবে, কোথায় যেতে হবে, কি খেতে হবে, সব কিছু আগে এগুলো মেনটেন করে দেন আমার কাজটা আর কি করে থাকেন। আমরা একটা ইন্টারভিউতে দেখেছিলাম আপনার, যেখানে আপনি বলছেন যে আমার কাছে সবথেকে বেশি আমার পরিবার ইম্পর্ট্যান্ট। সো কাজের ক্ষেত্রে কখনো একটু তাদের টাইম স্যাক্রিফাইস করা কখনো হয়েছে কিনা?
হ্যাঁ হ্যাঁ, সেটা তো প্রায় সময়ই করতে হয়। যেমন আমি জানি না এটা আমার সৌভাগ্য আর দুর্ভাগ্য কি বলবো, যেমন অনেক সময় হয় না যে বাচ্চাদের হয়তো এক্সাম, আমি হয়তো ডিসাইড করলাম যে এই টাইমটাতে আমি কাজ করব না, দেখা যায় ওই টাইমটাতে এত ভালো একটা কাজ আসবে, তখন মনে হবে যে লোভ সামলানোর চাইতে হয় কি, তখন মনে হয় যে ভালো কাজ কিন্তু সবসময় আসলে আসে না। দেখা যায় যে এখন এসছে, হয়তো সারা বছরে আমার এত ভালো একটা কাজ আসবে না, তখন দেখা যায় যে আমার ওই কাজটা হয়তো আমি নিয়ে নিচ্ছি বা করছি, এরকম হয়ে যায়। কিছু করার নাই। আর বাচ্চারা যেটা হয় যে খুব ছোটবেলা থেকে আমার ওদেরকে পেটে নেওয়া অবস্থায় আমি কাজ করেছি প্রায় 7 মাসের মতো, তারপরে বাচ্চাদের জন্মের পরে প্রায় 1.5-2 মাস পর থেকে আমি আবার কাজ করেছি। সো ওরা আসলে অভ্যস্ত কাজের সাথে। দেখা যায় যে মা কাজে যাবে বা কাজ করবে, এটা লাইফে খুব নর্মাল একটা বিষয়, এটা খুব স্পেশাল কিছু না যে বা লোনলি ফিল করা, কান্নাকাটি করা, মন খারাপ করা, এরকম না। মানে ওরা স্কুলে গেলে আমি যেটা ফিল করি, আমি কাজে গেলে ওরা ওইটাই ফিল করে, এরকম কিছু না, নরমাল এবং খুবই নরমাল একটা বিষয়, খুবই নরমাল ফিল করে আর কি। আচ্ছা, এবার একটু জানতে চাই যে এত ব্যস্ততার মাঝেও নিজেকে কিভাবে ধরে রাখেন, সৌন্দর্যের রহস্য। ও মাই গড, ধরে ধরে কোনো কিছুই ধরে রাখি না। আমি যেরকম বা আমার বয়স অনুযায়ী আমার যেরকম থাকার কথা সেরকমই আছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি এবং কাজের মধ্যে আছি। এটা আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় বিষয়। যদি কাজ না করতাম, যদি মনে হতো যে না বাচ্চা হয়েছে বা বিয়ে হয়েছে, এখন আমি আর কিছু করব না, আমি বাসায় শুধু রান্না বাড়া করবো, বাচ্চা পালবো, তাহলে হয়তো আমার মনে হয় যে একটু অন্যরকম হয়ে যেতাম বা ডিপ্রেশন হয়তো চলে আসতো। অথবা হয় না যে বাইরের ওয়ার্ল্ডের সাথে যারা ইনভলভ, তারা যখন ওই লাইফটা ছেড়ে চলে আসে, তখন কিন্তু তাদের কনফিডেন্সটা লুজ করে আমার কাছে মনে হয়। সো আমার যে কারণে আমি সাজেস্ট করি সবাইকে, আমার ফ্রেন্ডস বা আমি মেয়েদেরকে বিশেষ করে আমি সাজেস্ট করি যে যতদিন সম্ভব, মানে সুস্থ থেকে যতদিন কাজ করা যায়, অবশ্যই একটা যে কোনো একটা কাজের সাথে ইনভলভ থাকতে পারলে খুব ভালো। সেটা তো মেন্টাল হেলথের জন্য ভালো এবং আমার মনে হয় ফ্যামিলির জন্য অনেক ভালো, কারণ ফ্যামিলিও তখন ওইভাবে মানে ট্রিট করে তাকে। লাইক আমার বাচ্চারা জানে যে আমি কাজ করব বা আমি কাজ করি। বা কিছুদিন আগে যেমন ডেইলি স্টারে আমার একটা বিশাল ইন্টারভিউ, প্রায় হাফ পেজ একটা ইন্টারভিউ এসছে। তো আমার মেয়েটা ছোট, ওর 10 বছর, ওর স্কুলের ফ্রেন্ডরাও পড়েছে ওটা, মানে ওইটা ওর কাছে যেমন একটা বিশাল ব্যাপার, ভালো লাগার ব্যাপার যে ওরা তোমার ইন্টারভিউ পড়েছে। এই যে ওর কাছে আমার একটা গুরুত্ব তৈরি হচ্ছে, এই গুরুত্বটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার। যে একটা প্যারেন্টকে যখন একটা বাচ্চা, মা বিশেষ করে আমাদের দেশে মাদেরকে যখন অনেক তুচ্ছ করে ছেলে মেয়েরা, তখন কিন্তু মায়ের জন্য এটা অনেক কষ্টের একটা বিষয়। কিন্তু যখন মাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে, সেটা এপ্রিশিয়েট করে বা গুরুত্বপূর্ণ মনে করে, সেটা সংসারটা কিন্তু পুরো বাসাটাই কিন্তু অন্যরকম একটা জায়গায় চলে যায়। এবং আমার কাছে মনে হয় যে তখন বিশেষ করে ছেলে বাচ্চারা মাকে যদি ইম্পর্টেন্ট ভাবতে পারে, ভবিষ্যতে সে তার পার্টনারকে, তার ওয়াইফকেও কিন্তু এই গুরুত্বটা দিবে বলে আমি মনে করি। যদি দেখে যে না আমার মা মানেই হচ্ছে ঘরের কাজ করছে, কিন্তু সে কিন্তু সারা জীবন চাইবে যে আমার ওয়াইফও এই কাজটাই করবে, মানে ওর কাছে এটাই নর্মাল লাইফ মনে হবে। এখন আমি শিওর যে আমার ছেলের কাছে এটাই নর্মাল হবে যে আমার মা যেমন বাইরে যায়, আমার ওয়াইফ বাইরে যাবে, কাজ করবে, বা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা এক্সামের দিনও আমার মা বাইরে চলে যেতে পারে বা তার একটা কাজ থাকতে পারে। এই জিনিসটাকে যেন খুবই নর্মালি ভাবে তারা অ্যাকসেপ্ট করে, এটা আমার কাছে মানে আমার ভালো লাগে অনেক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার চমৎকার কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অনেক শুভকামনা এটিএন বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এটিএনকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে এলাম, খুব ভালো লাগছে। প্রথমেই ওই যে বলেছিলাম যে এটিএন দিয়েই আমার নাটক জীবনের শুরু। সো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা এটিএনের জন্য। আর লাইফ অ্যান্ড বিউটিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।